এই ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ দুটো প্রেসি নিয়ে আলোচনা করব। খুব সুন্দরভাবে ক্লাসটা দেখবে এবং কিভাবে আমি লিখছি, কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এবং লেখার সময় কিভাবে লিখবো এবং লেখার পরেও বাড়িতে আমি কোন পয়েন্টগুলো মাথায় রেখে কিন্তু প্রেসি সুন্দর করে লিখতে পারবো। এবং বারবার বলবো যে যত বেশি কিন্তু ক্লাস করবে এবং বাড়িতে নিজে লেখা প্র্যাকটিস করবে তার লেখা কিন্তু তত বেশি ভালো হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এবং যেটা বলা সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলিনিয়াস মেনের কিন্তু অনলাইন ক্লাস আমরা শুরু করেছি। তোমরা ইন্টারেস্টেড থাকলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। এবং অবজেক্টিভ ক্লাসেরও কিন্তু একটা ব্যবস্থা আমরা করেছি। তো খুব শীঘ্রই অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু আমরা শুরু করে দেবো। তোমরা চাইলে কিন্তু আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানাতে পারো। চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রেসি নাম্বার 16 নাম্বার প্রেসি এটা। তো কি বলছে আমরা পড়বো সুন্দর করে, তারপরে হাইলাইটের অংশ থেকে কিন্তু প্রেসিটা লিখে ফেলবো। তো কি বলছে দেখো। তো ফার্স্ট বলছে নাওয়াডেজ, এখনকার দিনে বা বর্তমানে, স্ট্রেস ইজ লেইড মানে একটা জোর দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয় অন গেমস, খেলাধুলোর ওপরে। ফর কারণ, এখানে ফর মানে জন্য নয়, ফর মানে কারণ, ইন গেমস খেলাধুলোর মধ্যেই দ্য মোরাল ক্যারেক্টার নৈতিক চরিত্র ইজ ট্রেইনড মানে প্রশিক্ষিত হয়, ঠিক আছে, মানে নৈতিক চরিত্র গড়ে ওঠে খেলাধুলার মধ্যে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডি মানে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেংথ, যে শরীর, শারীরিক শক্তি, শারীরিক ক্ষমতা, সেটাও কিন্তু খেলাধুলার মধ্যে দিয়ে গঠিত হয়। এবার কি বলছে দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন, এই লাইনটাকে আমাদের মার্ক করতে হবে। এবার কি বলছে, অ্যান্ড দিস টু অ্যাক্ট অ্যান্ড রিয়্যাক্ট অন ইচ আদার মানে বলতে চেয়েছে এই যে মোরাল ক্যারেক্টার অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, এই দুটো একে অপরের ওপরে প্রভাব বিস্তার করে থাকে, ইনফ্লুয়েন্স করে, সেটাই বলতে চেয়েছে। নেক্সট কি বলছে দেখো, গেমস টিচ দ্য প্লেয়ার্স, বলছে খেলাধুলো শিক্ষা দেয় প্লেয়ারদেরকে, খেলোয়াড়দেরকে, টু অ্যাক্ট টুগেদার মানে একসঙ্গে, অ্যাজ এ টিম হয়ে খেলার যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু গেমস দেয়, ঠিক আছে, টিম ওয়ার্ক যেটাকে আমরা বলি। দাস রাউজিং আ ফিলিং, এবং এইভাবেই জাগিয়ে তোলে সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা ফিলিং, একটা মনোভাব অফ ইউনিয়ন, একটা ইউনিটি, ঐক্যের, অ্যান্ড ডিউটি টু কমরেডস, এবং সহকর্মীদের প্রতি যে কর্তব্য, রেসপন্সিবিলিটি, তার কিন্তু একটা ফিলিং জাগিয়ে তোলে। ভেরি ইম্পর্ট্যান্ট, এই লাইনটাও কিন্তু আমাদের কোট করতে হবে। এবার নেক্সট কি বলছে দেখে নেবো, দ্য মেম্বার অফ এ টিম, বলছে একটা টিমের মেম্বার, হু থিঙ্কস যে ভাবে, অনলি অফ শোয়িং হিজ ওন স্কিল, যে শুধুমাত্র নিজের স্কিল দেখানোর জন্য খেলে। তোমরা দেখবে কিছু কিছু ছেলেপেলে আছে, কে টিমকে নিয়ে কোনো তার পাত্তা নেই, কোথায় কাকে দিলে গোল হবে সেটাও সে খেয়াল করে না, সে শুধুমাত্র নিজের স্কিলটা সবার সামনে তুলে ধরবে, নিজের স্কিলটা দেখাবে, এটার ওপরেই কিন্তু সে বেশি গুরুত্ব দেয়। তাই বলছে ইজ অফ নো ইউজ, সেই ব্যক্তি যে শুধুমাত্র নিজের স্কিল নিয়ে ব্যস্ত, নিজের স্কিল দেখানোর জন্য ব্যস্ত, সেই সমস্ত ব্যক্তিদের টিমে দরকার নেই, কোনো ভ্যালু তারা অ্যাড করে না টিমে। ক্লিয়ার? বলছে দ্য বয়, সেই ব্যক্তিটা বা সেই বালকটা, হু প্লেস ফর হিজ সাইড, যে নিজের দলের হয়ে খেলে, ঠিক আছে, শুধুমাত্র নিজের জন্য না, নিজের দলের হয়ে, এখানে ফর হিজ সাইড বলতে নিজের যে সাইডেও হয়ে খেলছে, যে টিমের হয়ে খেলছে, সেই টিমের জন্য লড়াই করে। ফর দ্য কমন অবজেক্ট মানে একদম সম্মিলিত যে লক্ষ্য, সেই লক্ষ্যের হয়ে লড়াই করে। হু কর্পোরেটস, যে সহযোগিতা করে, উইথ দ্য রেস্ট অফ দ্য টিম, দলের অন্যান্য মেম্বারদের সঙ্গে সহযোগিতাপূর্ণ ব্যবহার করে চলে বা খেলে, ইজ আ গুড প্লেয়ার, সেই হলো একটা ভালো প্লেয়ার। হেভি ইম্পর্টেন্ট লাইন। নেক্সট কি বলছে দেখো, বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করবে বা কি মনে করো, ঠিক আছে, অফ দ্য প্লেয়ার, সেই প্লেয়ারটাকে নিয়ে, হু টু শো হিজ স্কিল, যে নিজের দক্ষতা দেখাতে গিয়ে, শুড রান আউট অ্যামং দ্য ফরওয়ার্ডস, সামনের ফরওয়ার্ডসদের মধ্যে সে কিন্তু এগিয়ে চলে যায়, অ্যান্ড লিভ হিজ গোল আনগার্ডেড, নিজের যে গোল, সেই গোলটাকে রক্ষা না করে অসুরক্ষিত অবস্থায় সামনে ফরওয়ার্ডদের মধ্যে চলে যায়। হি উড সুন বি থ্রোন আউট, তাকে শীঘ্রই কিন্তু দল থেকে বের করে দেওয়া হবে, এবং অফ দ্য টিম থেকে, অ্যান্ড প্লেয়ার, এবং একটা প্লেয়ার, উড বি পুট ইন হিজ প্লেস মানে রিপ্লেস করা হবে তাকে অন্য একটা প্লেয়ারের দ্বারা, যে কিনা হু থিংস ফার্স্ট অফ হিজ সাইড, যে নিজের দলের কথা আগে ভাববে, অ্যান্ড নট অফ হিমসেলফ, নিজের কথা নয়, ঠিক আছে। এবার বলছে যে ইন লাইফ জীবনেও দিস সেন্স অফ বিং পার্ট অফ এ হোল মিনস, মানে জীবনেও কিন্তু যদি আমরা একদম এই সম্পূর্ণতার, একদম সবাই মিলে একসঙ্গে চলার যে মনোভাব, এই মনোভাবটা রাখি, তাহলেই কি হবে, দ্য সাকসেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড লিফটিং অফ ইট আপ
ইন দ্য স্কেল অফ নেশন। তাহলে কি করবে, মানে দেশের যে বাসিন্দা তাদের মধ্যে যদি এই সমস্ত মনোভাব থাকে, সবাই মিলে একসঙ্গে চলবো, সবার ভালো হবে, সবার মঙ্গল হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা চলি, সবার কথা ভেবে চলি, তাহলেই কিন্তু এই বিষয়টা উইল লিড দ্য কান্ট্রি টু লিফটেড, মানে কি, মানে বলতে চাই প্রোগ্রেস, টু প্রোগ্রেস, যে উন্নতি করবে দেশটা। ক্লিয়ার? চলো সুন্দর করে আমরা লিখতে পারি। কি বলছে একটু দেখে নাও, কোন কোন লাইনগুলো আমাদেরকে হাইলাইট করতে হবে সুন্দর করে দেখে নাও। হ্যাঁ, তো কী বলছে আগে আমরা দেখব। তো এই ক্লাসেও কিন্তু আমরা দুটো প্রেসই অবশ্যই করব। কি বলছে দেখো। হ্যাঁ, তো এখানে ফার্স্ট আমাদের যে লাইনটাকে হাইলাইট করতে হবে, বলছে এই যে হ্যাঁ, গেমটাকে গুরুত্ব দেওয়া হয় প্রথম থেকেই, যে গেম গুরুত্বপূর্ণ বা গেমস গুরুত্বপূর্ণ, কারণ এটা মোরাল ক্যারেক্টার এবং ফিজিক্যাল স্ট্রেংথটা কিন্তু তৈরি করে। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। নেক্সট আমরা বলতে পারি যে হ্যাঁ, যে খেলাধুলো কিন্তু প্লেয়ারদের মধ্যে কি করে, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি করে। ঠিক আছে, একটা ইউনিটি, সেন্স অফ ইউনিটি, এটা কিন্তু জাগিয়ে তোলে খেলাধুলো। ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন। এবার বলতে দিতে দেখো পরের লাইনে সুন্দর করে দেখবে, একদম পুরো বিষয়টাকে একটা লাইনের মধ্যে লিখতে হবে, যে সেই প্লেয়ারটাকে দরকার নেই যে প্লেয়ারটা শুধুমাত্র নিজের জন্য খেলে, বা সেই প্লেয়ারটার থেকে বরঞ্চ বা সেই বেশি ভালো প্লেয়ার যে দেশের হয়ে খেলে বা টিমের হয়ে খেলে, তার থেকে যে শুধুমাত্র নিজের জন্যে, নিজের স্কিল দেখানোর জন্য খেলে এবং নিজের টিমকে বিপদের মধ্যে ফেলে। তাহলে এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা একটা লাইনের মধ্যে লিখতে হবে আমাদেরকে। ভালো করে দেখে নাও যে এই পুরো বিষয়টাকে, যে সেই মেম্বারটা যে শুধুমাত্র নিজের স্কিল দেখায়, টিমের কথা ভাবে না। ঠিক আছে, তো যে কমন অবজেক্টের জন্য খেলে এবং টিমমেটদের কর্পোরেট করে, সেই কিন্তু গুড প্লেয়ার, বা সে গুড প্লেয়ার নয়। এই পুরো অংশটাকে একটা বাক্সের মধ্যে রাখতে হবে, যে টিমকে এই যে আনগার্ডেড রেখে দেয়। ঠিক আছে, তো টিমকে বিপদের মধ্যে ফেলে চলে যায়, সে ভালো প্লেয়ার নয়। এই পুরো ব্যাপারটা একটা অংশ লিখতে হবে। হ্যাঁ, আর একটা যেটা আমাদের ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে জীবনে, এই যে জীবনে বলেছে, মানে এরকম মানুষ বা এরকম বাসিন্দা দরকার যারা এরকম পুরো দেশের হয়ে ভাববে, এবং এই ভাবনাটাই কিন্তু শেষমেশ দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই চারটে লাইন আমাদের সুন্দর করে ছোটো ছোটো করে লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো ফার্স্ট সেন্টেন্স আমাদের কী ছিল দেখো। হ্যাঁ, তো হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স আমাদের ছিল, প্রথমে টাইটেল দেবো, টাইটেল অবশ্যই দেবো, যে গেম কিন্তু কী করে, মানুষের মোরাল ক্যারেক্টার এবং ফিজিক্যাল স্ট্রেংথ তৈরি করে। চলো তাহলে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্স অফ গেম বা ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক, এটাও কিন্তু বলতে পারি আমরা। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কিন্তু দেব যে টাইটেল, দ্য ইম্পর্টেন্স অফ টিমওয়ার্ক, দ্য ইম্পর্টেন্স অফ টিমওয়ার্ক, এটা দিলাম হচ্ছে আমাদের টাইটেল। তো ফার্স্ট লাইনটা আমরা যেটা দেব, যে খেলাধুলো কী করে, নৈতিক চরিত্র এবং দৈহিক শক্তি আর কি ক্রিয়েট করে, বৃদ্ধি করে, সেটাই বলতে চাইছি। আমরা বলতে পারি গেমস GAMES, গেমস আর ইম্পর্ট্যান্ট, একদম সিম্পলি লিখবো, গেমস আর ইম্পর্ট্যান্ট টু শেপ, SHAPE, টু শেপ, তৈরি করার জন্যে মোরাল ক্যারেক্টার, CHA, moral character and physical strength, STRENGTH. Clear? তো ফার্স্ট লাইন লিখলাম, গেমস আর ইম্পর্টেন্ট টু শেপ মোরাল ক্যারেক্টার অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ। তো সেকেন্ড লাইন কী ছিল দেখো, সেকেন্ড লাইন ছিল যে এটা মানুষের মধ্যে কী তৈরি করে, যে একটা ইউনিটি, একটা রেসপন্সিবিলিটি, এর যে ফিলিং, সেটা কিন্তু তৈরি করে। তা আমরা বলতে পারি যে ইট বিল্ডস বা ইট ক্রিয়েটস। ক্লিয়ার? তো অন্য কালিতে লিখি যে ইট বিল্ডস বা এই খেলাগুলো তৈরি করে কি, মানুষের মধ্যে একটা টিম ওয়ার্ক, ইউনিটি এবং রেসপন্সিবিলিটি কিন্তু তৈরি করে অ্যামং দ্য প্লেয়ার্স। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা যেহেতু গেমস লিখেছিলাম তাহলে দে লিখি, ইট লিখবো না, দে ক্রিয়েট, CREAT, দে ক্রিয়েট, তারা তৈরি করে কি, দে ক্রিয়েট a sense
of teamwork. They create a sense of teamwork, unity, and responsibility. কাদের মধ্যে? among the players, প্লেয়ারদের মধ্যে, among the players, PLAYERS, among the players. ক্লিয়ার? ফুল স্টপ। এবার নেক্সট অংশে চলে, তারা ক্রিয়েট করে একটা অনুভূতি, একটা সেন্স যে দলের হয়ে খেলতে হবে, একটা ঐক্য এবং দায়িত্ব প্লেয়ারদের মধ্যে। নেক্সট লাইন যেটা ইম্পর্টেন্ট আমাদের বলছে কি, হ্যাঁ নেক্সট লাইন আমরা কি দেখলাম দেখে নাও। হ্যাঁ বলছে সেই প্লেয়ারটাকে আমাদের দরকার নেই যে দেশের হয়ে খেলে, মানে নিজের হয়ে খেলে, যে দেশের হয়ে খেলবে তাকেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা বলবো। হ্যাঁ তাহলে আমরা বলবো যে হি ইজ এ বেটার প্লেয়ার, হি ইজ আ বেটার প্লেয়ার who plays for the team's success, SUCCESS, than the one তার থেকে who plays, জায়গায় একটু কম পড়বে, who plays for his own skill and এবং বিপদগ্রস্ত করে, endangers the team, ওই যে গোল ছেড়ে দিয়ে চলে যায়, ঠিক আছে, endanger the team। তাহলে কি লিখলাম দেখে নাও। বলছে হি ইজ আ বেটার প্লেয়ার, সে একটু বেশি ভালো প্লেয়ার, হু প্লেস, যে খেলে ফর দ্য টিম সাকসেস, দলের সফলতার জন্য, দেন দ্য ওয়ান, তার থেকে, হু প্লেস ফর হিজ ওন স্কিল, নিজের স্কিলের জন্য খেলে, অ্যান্ড এন্ডেঞ্জার্স দ্য টিমকে বিপদের মধ্যে ফেলে। ক্লিয়ার? এই একটা লাইন লিখলাম, জায়গায় একটু কম আছে, আমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলছে দেখো, বলছে এইভাবেই যদি এরকম আমরা একত্রিত হয়ে একসঙ্গে হয়ে চলি তাহলে এই বিষয়টা আমাদের দেশকে প্রোগ্রেসের দিকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এটা আমরা বলতে পারি যে একই রকমভাবে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, একসঙ্গে যে আমরা আর কি দায়িত্ববান হব দেশের প্রতি, এই বিষয়টা আমাদের লিডস দ্য কান্ট্রি টু, আবার লিখবো না কিন্তু, লিডস দ্য কান্ট্রি টু প্রোগ্রেস। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি, খালি চেঞ্জ করে নিই, সিমিলারলি collective, collective responsibility, জায়গা নেই, ছোট দিয়ে দিলাম, আচ্ছা, কালেকটিভ রেসপন্সিবিলিটি এখানে লিখে দিই, কালেকটিভ রেসপন্সিবিলিটি leads, LEADS, leads a nation to success, SUCCESS। ক্লিয়ার? তো সুন্দর করে কিন্তু আমরা লিখে দিলাম। তো ফার্স্ট সেন্টেন্স, গেমস আর ইম্পর্টেন্ট টু শেপ মোরাল ক্যারেক্টার অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ। সেকেন্ড বলছে দে ক্রিয়েট আ সেন্স অফ টিম ওয়ার্ক, ইউনিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যামং দ্য প্লেয়ার্স। নেক্সট বলছে হি ইজ আ বেটার প্লেয়ার হু প্লেস ফর দ্য টিম সাকসেস দেন দ্য ওয়ান, তার থেকে, who plays only for his own skill, এখানে অনলি দিতে পারো তোমরা, only for his own skill and endangers the team, টিমকে বিপদগ্রস্ত করে। সিমিলারলি একই রকমভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটি লিডস আ নেশন টু সাকসেস। সুন্দর করে লিখলাম, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। এবার নেক্সট প্যাসেজে আমরা চলে যাই। নেক্সট প্যাসেজটা কি বলছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, নেক্সট প্যাসেজ কি বলছে দেখো, বলছে এটা কিন্তু আমাদের কত নম্বর প্যাসেজ, সুন্দর করে দেখে নাও। এটা কিন্তু আগেটা 16 ছিল, এটা হচ্ছে 17 নম্বর কিন্তু আমাদের প্যাসেজ। তো কী বলছে দেখো, বলছে ইট ইজ কোয়াইট ট্রু, এটা একেবারেই সত্যি, দ্যাট যে উই ক্যান অ্যাটাচ টু মাচ ইম্পর্টেন্স টু আউটওয়ার্ড ফর্ম অফ পোলাইটনেস। বলছে আমরা পারি বা আমরা মাঝে মাঝে হয়তো দিয়ে থাকি যে অতিরিক্ত গুরুত্ব দিই কিসের ওপরে, যে আউটওয়ার্ড বাহ্যিক যে পোলাইটনেস, যে নম্রতা ভদ্রতা কোনো একটা মানুষের, তার উপরে কিন্তু আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকি। ঠিক আছে, এটা একেবারে সত্যি কথা। ক্লিয়ার? সেটাই বলতে চাইছে। বাট নো ওয়ান ক্যান ডিনাই, কিন্তু কেউ এটা অস্বীকার করতে পারবে না, দ্যাট যে ইট ইজ মাচ মোর প্লেজেন্ট, এটা অনেক বেশি মনোরম, মানে এই বিষয়টা, পোলাইটনেসের বিষয়টা অনেক বেশি মনোরম,
টু মিট উইথ পিপল, হ্যাঁ, টু মিট উইথ পিপল সেই সমস্ত মানুষজনদের সঙ্গে দেখা করাটা, হু আর সিভিল, যারা খুবই নম্র ভদ্র ব্যবহার করবে, ঘরোয়া ব্যবহার করবে তোমার সঙ্গে, তার সঙ্গে মিশতে দেখবে তোমার বেশি ভালো লাগবে। কার থেকে দোজ উইথ দোজ সেই সমস্ত ব্যক্তির থেকে হু আর নট, যারা সিভিল নয়, ঘরোয়া নয়, একটু দেখবে অহংকারী ভাব দেখায়, অভদ্রতা করে, তাদের সঙ্গে মেশার থেকে যারা সভ্য ভদ্র তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করাটা তোমার বেশি ভালো লাগবে, বেশি মনোরম হবে। ক্লিয়ার? নেক্সট কী বলছে, অ্যান্ড ইফ গুড ম্যানার্স আর নো মোর দ্যান আ means of making the world a pleasanter place to live in, বলছে যদি শুধুমাত্র এই যে ম্যানার, গুড ম্যানার, যদি ভালো স্বভাবটা, এর কোনো অর্থ নেই, শুধুমাত্র একটাই অর্থ আছে যে পৃথিবীকে একটা মনোরম জায়গা তৈরি করব বসবাসের জন্য, যদি আর কোনো মিনিং না থাকে, তা সত্ত্বেও যদিও গুড ম্যানারের এই যে একটাই কাজ যে পৃথিবীকে একটা প্লেজেন্টার প্লেস টু লিভ ইন, বসবাস করার জন্য তৈরি করবো, আর কোনো মিনিং নেই, তা সত্ত্বেও ঠিক আছে, আর যদি কোনো মিনিং না থাকে তাহলেও কী করতে হবে বলছে, তাহলেও দে উড স্টিল বি ওর্থ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং, তাহলেও আর কোনো অর্থ না থাকলেও কিন্তু আমাদের সকলের উচিত কি বলেছে, এটা শেখা, মানে প্লেজেন্টনেস, এটাকে শেখা এবং প্র্যাকটিস করা, অনুশীলন করা। ঠিক আছে, আমাদের সকলের কিন্তু প্লেজেন্ট হতে হবে, সিভিক হতে হবে, বা আমাদেরকে পোলাইট হতে হবে, আমাদের মধ্যে পোলাইটনেস থাকতে হবে, এই বিষয়টা আমাদের শিখতে হবে, এটাই বলছে। নেক্সট কি বলছে দেখো, সাম পিপল, কিছু মানুষ এক্সকিউজ দেয়ার ইল ম্যানার্স, বলছে কিছু মানুষের মধ্যে দেখবে বাজে স্বভাব থাকে, এবং সেই বাজে স্বভাবটাকে কি বলে এক্সকিউজ দেয়, অজুহাত দেখায়, বলে অন দ্য গ্রাউন্ড, কিসের উপরে ভিত্তি করে সে এক্সকিউজ দেখায়, দ্যাট যে দ্য প্র্যাকটিস অফ পোলাইটনেস, যদি আমরা নম্রভদ্র ব্যবহার করি, উড উইকেন, তাহলে দুর্বল করে দেবে আওয়ার ক্যান্ডার, মানে আমাদের সরলতাটাকে কিন্তু দুর্বল করে দেবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, লাভ অফ ট্রুথ, আমাদের যে সত্য, সেই সত্যটাকে কিন্তু আমাদের দুর্বল করে দেবে। অ্যান্ড হেট্রেড অফ শ্যাম কোয়ালিটিস, যে নকল মানুষের মধ্যে যে নকল কোয়ালিটি, নকল গুণ আছে, তার প্রতি যে আমাদের ঘৃণা, সেই ঘৃণার মনোভাবটাকেও দুর্বল করে দেবে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা বলে অজুহাত দেখায়, সেই কারণেই কিন্তু আমি খারাপ ব্যবহার করি মানুষজনের সঙ্গে। দেখবে কোনো অফিসিয়াল কাজে যাবে, কিছু মানুষজন আছে এত রাফ ব্যবহার তোমার সঙ্গে করবে, যেন তুমি তার কিডনিটা চেয়ে বসেছো, তার লিভারটা চেয়ে বসেছো, তার হার্টটা চেয়ে বসেছো, তার ব্লাড চেয়ে বসেছো, যে আমাকে এক বোতল রক্ত দিন আপনার, এতটাই বাজে ব্যবহার করবে সে। তাই বলতে চেয়েছে এই সমস্ত মানুষরা যারা এত বাজে ব্যবহার করে, তারা অজুহাত দেখায় যে আমি যদি ভালো ব্যবহার করি তাহলে হয়তো আমার সত্য, আমার যে ট্রুথফুলনেস সেটা দুর্বল হয়ে পড়বে, আমার যে নকল কোয়ালিটির প্রতি ঘৃণা সেটা হয়তো দুর্বল হয়ে পড়বে, আমার সরলতাটা যেন দুর্বল হয়ে পড়বে, এটা নিয়ে অজুহাত দেয়। নেক্সট কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট লাইন, মার্ক করতে হবে। তারপর বলছে ডু নট গেট মিসলেড, হবে এটা MIS, ডু নট গেট মিসলেড বাই সাচ ননসেন্স, বলছে এরকম যে অর্থহীন কথাবার্তা, এর দ্বারা ভুল পথে চালিত হবে না, এটা ভুল কথা পুরোপুরি। উই মাইট অ্যাজ ওয়েল গিভ আপ পলিশিং আওয়ার টেবলস অ্যান্ড ব্রাইটনিং আওয়ার গোল্ডেন চেইনস ফর ফিয়ার অফ উইকেনিং দ্য ওয়ার্ল্ড, দ্য উড অ্যান্ড দ্য মেটাল। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটা কি বলছে, মানে একটা অ্যালিউশন টেনেছে, ঠিক আছে, বলছে ঠিক একই রকমভাবে যদি এটাই সত্যি হতো, এই যে অজুহাতটা দিল এই ব্যক্তিটা, যদি এটাই সত্যি হতো তাহলে আমরা কি করতাম দেখো, তাহলে আমরা কিন্তু আমাদের সোনা যখন দেখবে একটুখানি হয়ে পড়ে, আমরা কিন্তু পলিশ করতাম না, বা আমাদের কাঠ যখন দেখবে একটু তার মসৃণতা বা একটুখানি যে শাইনিংনেস, উজ্জ্বলতা হারিয়ে ফেলে, তখন আমরা কী করি, পলিশ করে কিন্তু আবার ব্যাপারটাকে ব্রাইট করি। তাই বলছে এটা আমরা করতাম না, তাহলে যদি কিনা কাঠ এবং যে ধাতু সোনা মনে করো তার ভ্যালু হারিয়ে ফেলতো, নষ্ট হয়ে যেত, দুর্বল হয়ে পড়তো, তাহলে কিন্তু আমরা এই ব্রাইটনিং বা পলিশিং করতাম না, বুঝতে পারছো? তাই বলতে চাইছে ব্রাইটনিং এবং পলিশিংয়ের কোনো কুফল নেই, কোনো ক্ষতি নেই, বুঝতে পারছো? মানে নিজের যে চারিত্রিক ব্যবহার, পোলাইটনেস নিজের মধ্যে না থাকলেও, খারাপ ব্যবহার থাকলে সেটাকে পলিশ করে ভালো করতে হবে, তোমাকে চকচক করতে হবে, এতে কোনো মোরাল উইকনেসের কোনো ব্যাপার নেই। চলো সুন্দর করে আমরা কিন্তু প্যাসেজটা পড়লাম, এবার কিন্তু আমরা হাইলাইট করব, হাইলাইট করে সুন্দর করে লিখবো, একদম সিম্পল প্রেসি, কোনো প্রবলেমের কিছু নেই। তোমরা যেমনটা আমাকে বলছো যে আমি অবশ্যই এরপরে আস্তে আস্তে একটু অ্যাডভান্স প্রেসের দিকে, অ্যাডভান্স বলতে একটু বড় যে প্যাসেজ, সেই প্যাসেজের দিকে অবশ্যই যাবো। তো কী বলছে দেখো মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শেখাটা, কীভাবে লিখতে হয় সেটা শেখাটা, বুঝতে পারছো? এই যে এই রকম ওই রকম সেই রকম এইগুলো যারা করে তারা কিন্তু ভুল করে, তারাই কিন্তু পিছিয়ে পড়বে। তো বেশি বুঝতে গেলে সমস্যা হবে। তো আমি বলবো যে জিনিসটা তোমার সামনে আছে সেই জিনিসটাকেই তুমি প্র্যাকটিস করো, চর্চা করো, সেই জিনিসটার মধ্যে থেকেই শেখো। প্রত্যেকটা জিনিস, এমন কোনো জিনিস পৃথিবীতে নেই যার মধ্যে থেকে
তুমি কিছু শিখতে পারবে না। তো যে জিনিসটা তোমার সামনে আছে সেই জিনিসটা তুমি প্র্যাকটিস করো এবং সেখান থেকেই শেখার চেষ্টা করো। তো ফার্স্ট লাইন আমাদের কি বলছে দেখো, ফার্স্ট লাইন আমরা বলতে পারি যে হ্যাঁ, যে আমরা বলতে পারি যে one cannot deny the much more pleasant meet with the people possible। আচ্ছা গেল, তাহলে আমরা বলতে পারি এই অংশটা যে কেউ ডিনাই করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না যে সোশ্যাল যে ইন্টারাকশান, সেই সোশ্যাল ইন্টারাকশানের জন্য কিন্তু সিভিল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা খুব গুরুত্বপূর্ণ এই পর্যন্ত লিখে দিই। হ্যাঁ এই পর্যন্ত, যে এখানে বলতে চাই যে পোলাইটনেস তৈরি করে একটা সোশ্যাল ইন্টারাকশানকে, মানে আমি যখন মানুষের সঙ্গে মিশবো, অন্য কোনো মানুষের সঙ্গে মিশবো, সে যদি পোলাইট না হয় তার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করবে না, তাই তো, থাকতে ইচ্ছা করবে না। তাই বলছে যে এই যে পোলাইটনেস, এই পোলাইটনেসটা একটা সোশ্যাল ইন্টারাকশানটাকে প্রেজেন্ট করে তোলে, ঠিক আছে, মনোরম করে তোলে। নেক্সট লাইন হিসাবে আমরা বলতে পারি যে এই যে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, যে আমাদের দুর্বলতা, বা আমরা বলতে পারি যে যদিও এই যে পোলাইটনেসটা এটা কি করে, একটা প্লেজেন্ট ওয়ার্ল্ড, শুধুমাত্র একটা প্লেজেন্ট ওয়ার্ল্ড তৈরি করে, তা সত্ত্বেও কিন্তু এটা আমাদের অনুশীলন করা উচিত, যেটা এখানে আছে দেখো, যে গুড ম্যানার্স যদি শুধুমাত্র ভালো ম্যানারগুলো, যে আর কোনো অর্থ না থাকে, শুধুমাত্র পৃথিবীকে একটা প্লেজেন্ট করে তুলবে, মনোরম করে তুলবে, তাছাড়া তাহলেও কিন্তু আমাদের এটাকে শেখা উচিত এবং প্র্যাকটিস করা উচিত। একদম সিম্পল একটা বাক্যতে লিখবো যে যদিও পোলাইটনেস তৈরি করে একটা প্লেজেন্ট ওয়ার্ল্ড, তা সত্ত্বেও কমার মানে তা সত্ত্বেও আমাদের এটাকে প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, নেক্সট লাইন আমরা বলতে পারি যে এই যে ভুল ধারণাটা মানুষের মধ্যে আছে, যে মানুষ এই পুরো অংশটা, যে তারা ভুল দেখায়, যারা বাজে ব্যবহার করে, তারা বলে যে তাদের দুর্বল হয়ে যাবে মোরাল, সরলতা, সত্যবাদিতা। ঠিক আছে, এটা কিন্তু একটা ভুল ধারণা, মিসলিডিং একটা কথাবার্তা। বুঝতে পেরেছো? এইগুলো থেকে ননসেন্স। এই পুরো একটা সিম্পল বাক্য মানব এটা দিয়ে। আর একটা কী বলছে দেখো, একটা বলছে, হ্যাঁ বলছে, এটা আমরা লিখতে পারি এক্সাম্পল দিয়ে, যে ঠিক যেমনটা সোনা বা কাঠকে পলিশ করলে দুর্বল হয়ে পড়ে না, ঠিক সেই রকম কিন্তু পোলাইটনেস আমাদের চরিত্রকে দুর্বল করে না। ক্লিয়ার? তো এই চারটে বাক্যতে লিখতে পারি। ফার্স্ট আমাদের একটা টাইটেল দিতে হবে। তো চলো, হ্যাঁ তাহলে প্রথমে আমাদের টাইটেল কি বলছে আমরা দেখে নিই। তো টাইটেল আমরা লিখতে পারি যে দ্য ভ্যালু অফ পোলাইটনেস, দ্য ভ্যালু VALUE, দ্য ভ্যালু of politeness, POLITENESS, the value of politeness লিখলাম। ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স ছিল হচ্ছে, হ্যাঁ গেল, তাহলে পোলাইটনেস মেক্স বলতে পারি, পোলাইটনেস POLITENESS, পোলাইটনেস মেক্স সোশ্যাল ইন্টারাকশনস দিয়ে দাও, পোলাইটনেস মেক্স সোশ্যাল ইন্টারাকশনস, আমরা ইন্টারাক্ট করি মানুষের সঙ্গে, সোশ্যাল ইন্টারাকশনস আমরা বলতে পারি যে মোর প্লেজেন্ট, PLEASANT, মোর প্লেজেন্ট। ক্লিয়ার? এবার সুন্দর করে নেক্সট সেন্টেন্সে চলে যাবো। কি বলছে দেখো, বলছে হ্যাঁ গুড ম্যানার্স, এই যে হ্যাঁ যদিও এটার মানে এই পোলাইটনেসের অন্য কোনো মিনিং না থাকে, তাহলে আমাদের এটা প্র্যাকটিস করা উচিত। তাহলে অলদো দাও, যদিও, although it creates, বা although it creates আচ্ছা চলো, although it creates আচ্ছা কালি পড়ছে না কেন, CREATES, although it creates only, it বলতে কিন্তু এখানে পোলাইটনেসটা, although it creates only a pleasant world, pleasant, PLEASANT, pleasant world, also it create, আচ্ছা although যদিও এটা ক্রিয়েট করে only a pleasant world, এই কমার মানে হচ্ছে তা সত্ত্বেও it should be practiced, it should be practiced, বা people should practice it, তাও লিখতে পারো। ঠিক আছে, practice it, ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু ইট শুড বি আচ্ছা কি লিখলাম, একটুখানি ভুল হয়ে গেল, ইট শুড বি প্র্যাকটিসড, প্যাসিভ। ক্লিয়ার? ওকে, একটা বাক্য লিখলাম। এবার নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, যে হ্যাঁ যারা অজুহাত দেয় যে এরকম কোনো বিষয় নয়, দুর্বলতা করে না, চারিত্রিক বৈশিষ্ট্যকে বা মোরালিটিকে কিন্তু পোলাইটনেস কিন্তু কোনো রকম
উইক করে না। তাহলে লিখতে পারি যে এটা একটা রং বিলিফ, এটা একটা রং বিশ্বাস। তাহলে ইট ইজ, আচ্ছা আর একটা সেম পেজ চলে এসছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ আ রং বিলিফ, ইট ইজ আ রং, ইট ইজ আ রং বা মিসলিডিং বলতে পারো, মিসটেকেন বলতে পারো, বিলিফ, BELIEF, ইট ইজ আ রং বিলিফ, ইট ইজ আ রং বিলিফ দ্যাট ইট মানে ইট মানে কিন্তু পোলাইটনেস, দ্যাট আচ্ছা ওখানে আমি ইট না দিয়ে পোলাইটনেস দিই, তাহলে তোমাদের অনেকটা সুবিধে হবে। দ্যাট পোলাইটনেস, POLITENESS, পোলাইটনেস উইকেন্স, আচ্ছা WEAKENS, উইকেন্স অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি বলতে পারি, অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, SINCERITY। মানে এটা একটা ভুল ধারণা, ভুল বিশ্বাস যে পোলাইটনেস দুর্বল করে সততাকে এবং সিনসিয়ারিটিকে। ক্লিয়ার? হ্যাঁ, এইবার একটা এক্সাম্পল যেটা আমি তোমাদেরকে বললাম সেই এক্সাম্পলটা দিয়ে দিলে, এক্সাম্পল মানে কি, এক্সাম্পল না যে যেমনটা, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে জাস্ট অ্যাজ, ঠিক যেই রকম, জাস্ট অ্যাজ যেই রকম পলিশিং, ঠিক আছে, জাস্ট অ্যাজ পলিশিং ডাজ নট হার্ম, polishing, just as polishing does not, DOSNOT, does not, last line যেটা ছিল এই যে হলুদ কালি সেটাই, ঠিক আছে, just as polishing does not harm wood and gold বা metal, clear? does not wood, ওখানে কি আমাদের মেটাল ছিল, হ্যাঁ আচ্ছা গোল্ড চেইন তাহলে গোল্ড দিয়ে দিই, and gold, just as polishing does not harm wood and gold, politeness does not damage truthfulness, ঠিক আছে, TRUTH, truthfulness, এই যে দিলাম, হয়ে গেল সুন্দর করে। কি লিখলাম একবার দেখে নাও। দ্য ভ্যালু অফ পোলাইটনেস মেক সোশ্যাল ইন্টারাকশনস মোর প্লেজেন্ট অলদো ইট ক্রিয়েটস অনলি আ প্লেজেন্ট ওয়ার্ল্ড, যদিও এটা একটা মনোরম ওয়ার্ল্ড তৈরি করে, যদিও শুধুমাত্র এটা একটা মনোরম ওয়ার্ল্ড তৈরি করে, যদি অন্য কোনো মিনিং না থাকেও তা সত্ত্বেও ইট শুড বি প্র্যাকটিস বা পিপল শুড প্র্যাকটিস ইট। ক্লিয়ার? ইট ইজ রং বিলিফ, এটা একটা ভুল ধারণা, দ্যাট পোলাইটনেস উইকেন্স অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। ক্লিয়ার? নেক্সট বলছে জাস্ট অ্যাজ, ঠিক যেরকম পলিশিং ডাজ নট হার্ম উড অ্যান্ড গোল্ড, পোলাইটনেস ডাজ নট ড্যামেজ ট্রুথফুলনেস, সত্যবাদিতাকে কিন্তু নষ্ট করে না, ড্যামেজ করে না। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস PSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেনের জন্য আমরা কিন্তু শুরু করেছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো অবশ্যই, এবং এর পাশাপাশি কিন্তু এই সপ্তাহ থেকে আমরা অবজেক্টিভের একটা ক্লাস করব। তোমরা যারা ইন্টারেস্টেড কিন্তু সেম হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে। চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।